গল্পের ঝিমলি তলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। গল্প পড়ছি আমি কস্তুরী। আজ পড়ছি মহুয়া মিত্রর লেখা রহস্যময়ী। নন্দীপুর স্টেশনে নামতেই আনন্দর গা ছমছম করে উঠল। আজন্ম কলকাতার বাসিন্দাকে নামিয়েই ট্রেনটা পড়ি কিমরি করে ছুটল। আনন্দ চারপাশে চোখ বুলিয়ে দেখল, কি ভীষণ ছোট্ট একটা স্টেশন। কোনো দোকানপাট তো দূরের কথা, এক কোণে ঝাপসা অফিস আর টিকিট কাউন্টার অবধি বন্ধ। এদিকে ঘড়ির কাঁটা রাত 11:30 ছুঁই ছুঁই। আজ মনে হয় অমাবস্যা, নইলে এত অন্ধকার হয়? একেবারে ঘুটঘুটে অন্ধকার যে। মনে মনে অহেতুক সাহস সঞ্চয় করে বাইরের দিকে এগোলো আনন্দ। শীতখানাও পড়েছে যাকে। স্টেশনের বাইরে এসে আনন্দ দেখল জায়গাটা বাজার মতন। ততক্ষণে অন্ধকারে চোখ সয়ে গেছে। সব দোকান বন্ধ, কোথাও কোনো আলোর চিহ্ন মাত্র নেই। তাহলে তরুণদা যে বলেছিল হদ্দ গ্রাম হলেও নন্দীপুরে বিজলি বাতি আছে, তবে কি লোডশেডিং? কি জানি বাবা। কিন্তু এখন এত সব ভাবার সময় কই। যত তাড়াতাড়ি সম্ভব তরুণদার বাড়ি পৌঁছাতে হবে। সেই বাড়ি আবার গ্রামের এক টেরে। এদিকে অটো, টোটো, রিক্সা বা ভ্যান সবই অমির। কি করবে ভেবে যখন কুল কিনারা পাচ্ছে না, এমন সময় হঠাৎ একটা গলার আওয়াজে পিলে চমকে যাওয়ার জোগাড়। আপনি আনন্দবাবু আজ্ঞে? পিছনে ফিরে আনন্দ দেখল একজন ছোটোখাটো চেহারার মানুষ, আপাদমস্তক শীত পোশাকে ঢাকা, মুখে গ্রাম্য ছাপ, হাতে একটা লণ্ঠন ধরা। কোনো মতে ঢোক গিলে আনন্দ বলল, হ্যাঁ আপনি? আমাকে বাবু আপনি আজ্ঞে করবেন না। আমি হরিচরণ, তরুণবাবুর বাড়ি দেখাশোনা করি। উনি সকালে ফোন করে বলেছিলেন আপনার কথা, কিন্তু আপনার তো বাবু বিকেলের ট্রেনে আসার কথা। আর বলো না হরিচরণ, শেষ মুহূর্তে একটা কাজে আটকে গেলাম, তাই শেষ ট্রেন ধরতে হলো। আচ্ছা বাবু চলেন বলে হরিচরণ আনন্দের ব্যাগটা নিতে গেলে আনন্দ বাধা দিয়ে বলল, শুনেছি বাড়িটা দূর আছে, আমরা যাব কি করে? আজ্ঞে বাবু, এত রাতে তো কিছুই পাবেন না। যা শীত, ভাড়া বেশি দিলেও বেটারা আসবে না। তবে বাবু চিন্তা নেই, আমার ভাইয়ের একটা ভ্যান আছে, ওটা এনেছি, আরামেই যাবেন। পথের দুই দিকে ঘরবাড়ি সব অন্ধকারে ডোবা, কনকনে শীত। কিছুটা চুপচাপ চলার পর আনন্দ বলল, লোডশেডিং নাকি হরিচরণ? আর বলেন কেন বাবু, এই নন্দীপুরে বিজলিবাতি হলো ক্ষণিকের অতিথি। তবে শীতকাল অসুবিধা হবে না। পথে মোবাইলটা দুর্বল হয়ে পড়েছিল, ওটা যে এবার দেহ রাখবে সে বিষয়ে নিশ্চিত হয়ে আনন্দ বলল, আচ্ছা হরিচরণ, এই ট্রেন থেকে আমি একাই নামলাম যে? আর কে নামবে বলুন বাবু? এইটুকু গ্রাম, কে আর কোথায় যায়? যাও বা যায় সব ওই বিকেল বিকেল চলে আসে। আপনাকে তখন না পেয়ে ভাবলাম যদি এখন আসেন, তাই আসা। বলতে বলতে হরিচরণ একটা পাঁচিল ঘেরা ছোট্ট বাগান বাড়িতে থামল। অন্ধকারে যদিও সেভাবে ঠাহর হয় না, তবুও আনন্দের মনে হল গোটা গ্রামে এটাই একমাত্র পাকা বাড়ি। বেশ সুন্দর গোছানো ছোট্ট একতলা বাড়ি। লণ্ঠনের আলোয় হরিচরণের করে দেওয়া গরম জলে পরিষ্কার হয়ে গরমাগরম ভাত ও ডিমের ডালনা দিয়ে পেট ভরে খেয়ে কম্বলের নিচে ঢুকতেই ঘুমের জগতে। পরদিন সকালে ঘুম থেকে উঠে আগে গ্রামে খানিকটা হেঁটে এলো আনন্দ। খুব সুন্দর জায়গা। বাড়ি ফিরে সবে চায়ের কাপে চুমুক দিয়েছে দুজন প্রবীণ মানুষের আবির্ভাব। বোঝাই যাচ্ছে এখানকার বাসিন্দা। ওনাদের দেখে হরিচরণ বলে উঠল, আরে আসুন বাবুরা আসুন। ও বাবু, ওনারা হলেন নেপালবাবু আর জগৎবাবু, এই গ্রামের মা বাপ। ওনাদের কথাই শেষ কথা। আপনারা বসুন, আমি চা নিয়ে আসি। আনন্দ নমস্কার করে বলল,
বসুন আপনারা, এক্ষুনি গ্রামটা ঘুরে এলাম, খুব সুন্দর। নেপালবাবু বললেন, হরির কাছে শুনলাম আপনি এখানে কদিন থাকবেন। তা মশাই, এত জায়গা থাকতে খামোখা এখানে কেন? কি আছে এখানে? তাছাড়া এখানে কেউ ঘুরতে আসে বলে কোশমিনকালেও শুনিনি। একটু হেসে আনন্দ বলল, দরিদ্র পরিবারের ছেলে আমি, নুন আনতে পান্তা ফুরোয় আর কি। একটা ছোটোখাটো মুদির দোকান চালাই। মা, বাবা, ভাই আর স্ত্রীকে নিয়ে মোটামুটি চলছিলাম। কিন্তু বছরখানেক আগে সন্তানের জন্ম দিতে গিয়ে স্ত্রীর মৃত্যু হল। বাচ্চাটাও ঘণ্টা দুয়েক পর মায়া ত্যাগ করে। এরপর দুম করে বাবা চলে গেল হার্ট ফেল করে। মা মানসিকভাবে এত ভেঙে পড়ল যে অনেক দূরে মানসিক হাসপাতালে ভর্তি করতে হলো। ভাইও বাড়ি থেকে চলে গেল কলেজ মেসে। দমবন্ধ অবস্থা। তরুণদা, মানে বাড়ির মালিক আমার দোকানের খদ্দের, সেই বললে কটা দিন কোথাও থেকে ঘুরে আসতে। কিন্তু যাব কোথায়? পকেট তো লজ্জরে। কথাটা অবশ্য মনে ধরল। খুলে বলতে তরুণদাই এখানে আসতে বলে। তরুণদার পৈতৃক বাড়ি হলেও ওরা কেউ আসে না, যদিও হরিচরণের দৌলতে বাড়ির অবস্থা চমৎকার। জগৎবাবু বললেন, সে থাকুন মশাই, তবে খুব সাবধানে। বনে জঙ্গলে যাবেন না, আর রাতে ঘুণাক্ষরেও দরজা জানলা খুলে শোবেন না। হরি অবশ্য সব জানে। কেন বলুন দেখি? সাপ? কিন্তু শীতে সাপ আসবে কি করে? হরিচরণ চা নিয়ে এলো। না বাবু, সাপ নয়, পোকা। কাল বলতে ভুলে গেছি। পোকা? চায় চুমুক দিয়ে জগৎবাবু বললেন, পোকা। কি পোকা কেউ জানে না, কেমন দেখতে তাও না। শুধু জানে ওই পোকা কামড়ালে শরীর অবশ হয়ে ধুম জ্বর আসে, আর রোগী এক রাতের বেশি টেকে না। কবে থেকে হচ্ছে সব তরুণদা জানে? না বোধ হয়। সে কি এই গ্রামে আসে যে জানবে? এক যদি হরি বলে থাকে। না বাবু, আমি ওনাকে কিছু বলিনি। আর ঘটনাটা ঘটছেই তো মাস 2-3। রোগীর চিকিৎসা হয়নি? নেপালবাবু বললেন, হয়েছে, গ্রামের হাসপাতালে হয়েছে। 40 কিলোমিটার উজিয়ে শহরের হাসপাতালেও হয়েছে। ওষুধ, ইঞ্জেকশন, স্যালাইন সব হয়েছে, তাও পরপর 6টা মৃত্যু। আমরা বড় ভয়ে আছি মশাই। জগৎবাবু বললেন, আপনি আমাদের অতিথি, তাই সাবধানে থাকতে বলছি। বেশি বাইরে যাবেন না, ঘরেই থাকুন, বিশ্রাম নিন। কিছু লাগলে হরি তো রয়েইছে। ঠিক বলেছেন বাবু। গতরাতে আনন্দবাবুকে কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। আমি ওনাকে সাবধানে রাখব। সেই ভালো, আমরাও সাবধানে চলছি। বেশ, আমরা উঠি তাহলে। এরপর মোটামুটি দিন 2 ভালোভাবে কাটল। ঘরে থেকে বিশ্রাম আর হরিচরণের হাতে ভালো মন্দ খেয়ে আনন্দের মন তরতাজা হয়ে উঠেছে। তরুণদা আর ভাইয়ের সঙ্গে নিয়মিত কথা হয়। ভাগ্যিস টেলিফোন ছিল, না হলে লোডশেডিংয়ের কল্যাণে মোবাইল মৃতবৎ। সেদিন সকাল থেকে আচমকা বৃষ্টি এলো। দুপুরে খেয়ে উঠে জানলা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে ঘুমিয়ে গেছিল আনন্দ। যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যা হয়ে গেছে। গায়ে ধুম জ্বর। হরিচরণ এসে ওর অবস্থা দেখে মাথায় খানিক জল পট্টি দিল। এত তাপে তাতে অবশ্য বিন্দু মাত্র আরাম হল না। মাথায় অসহ্য যন্ত্রণা। এরপরে সময়টুকু কিভাবে কাটল আনন্দ জানে না। শরীর অবশ, চেতনাহীন। তখন কত রাত কে জানে। অনেক কষ্ট করে চোখ মেলল আনন্দ। ঘরে টিমটিম করে মোমবাতি জ্বলছে। দরজা জানলা সব বন্ধ সত্ত্বেও কনকনে শীত। বাইরে বৃষ্টি হচ্ছে। আনন্দ অনুভব করল শরীরের তাপমাত্রা কিছুটা কম হলেও মাথায় ব্যথাটা রয়েছে। গলা মুখ শুকিয়ে গেছে। একটু জল পেলে ভালো হতো। ডাকবে হরিচরণকে? সে কোথায় কে জানে। যদিও ডাকলেও
গলা দিয়ে আওয়াজ বের হবে না। ঘরে একটা জলের কুঁজো আছে বটে, কিন্তু উঠে বসার ক্ষমতা নেই যে। শরীর কেমন ভারী হয়ে উঠেছে। চোখ বুজে শুয়ে রইল আনন্দ। খুব ক্লান্ত লাগছে ওর। আন্দাজ মিনিট 3 কি 4 হঠাৎ কপালে একটা শীতল কোমল হাতের ছোঁয়া পেয়ে চমকে চোখ মেলল আনন্দ। ঘরে এক ফোঁটা হাওয়া নেই, অথচ মোমবাতির শিখা দপদপ করছে। খুব সুন্দর একটা গন্ধ ভাসছে, আর আনন্দর চোখের সামনে স্পষ্ট এক নারী মূর্তি। রমণীর বয়স 20-22 মতো। সিঁথিতে চওড়া সিঁদুর, এলো চুলে কপালে লাল টিপ, হাতে শাঁখাপলা, পরনে লাল রঙের শাড়ি, গ্রাম্য মেয়েদের ঢঙে পড়া। অপূর্ব সুন্দরী, মুখে মমতা মাখানো হাসি। আনন্দ অবাক হয়ে চেয়ে আছে। রমণী ওর চুলে হাত বুলোতে বুলোতে বলল, কি হয়েছে বাবা, জল খাবি? দাঁড়া, আমি তোকে জল দিচ্ছি। বলে চোখের নিমেষে এক গ্লাস জল এনে আনন্দর মুখে দিল। শীতল সুমিষ্ট সেই জল পান করে আনন্দের উত্তপ্ত শরীর জুড়িয়ে গেল। খুব আরাম লাগছে। ফের সেই রমণী আনন্দর কপালে হাত রেখে বলল, চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। তুই ঘুমো, আমি তো আছি। ভারী চমৎকার কণ্ঠ। আনন্দর চোখে রাজ্যের ঘুম নেমে এলো। চোখে আলো লাগাতে অনেক কষ্ট করে চোখ খুলল আনন্দ। ঘরের সব দরজা জানালা খোলা। এখন আর বৃষ্টি নেই। নরম রোদ খেলা করছে ঘর জুড়ে। শরীরের মধ্যে সামান্য অস্বস্তিটুকুও নেই। কাল অত জ্বর ছিল, তার লেশমাত্র নেই আজ। শুধু দুর্বল লাগছে খানিক। সাবধানে উঠে বসল, আর তখনই দেখল ঘরে হরিচরণকে সঙ্গে নেপালবাবু, জগৎবাবু ও গ্রামের জনা কয়েকজন। ওকে দেখে হরিচরণ বললে, এখন কেমন বোধ করছেন বাবু? আমরা তো সবাই ভাবলাম আপনার দিন শেষ। এই রোগ থেকে কেউ বেঁচে ফেরেনি যে, আপনিই প্রথম। নেপালবাবু বললেন, ওই দুর্যোগে আপনাকে ডাক্তার বদ্যি করানো যেত না, তাছাড়া করবেই বা কে? সবার প্রাণে ভয় আছে। তাই ওই সামান্য জলপটি দিয়ে আপনাকে এই ঘরে রেখে হরিচরণ বাড়ি তালা দিয়ে আমার কাছে চলে যায়। সারাটা রাত আপনি একলাই ছিলেন। এই রোগে রোগী অচেতন থেকে সোজা মৃত্যুবরণ করে। তাই ও ভেবেছিল আজ আপনার কিছু দরকার নেই। তারপর সারা রাত জেগে আপনার দাহকার্য বিষয়ে আলোচনা হয়। আপনার বাড়িতে খবর দিতে হবে তো। ঠিক হয় সকালে তরুণকে ফোনে সব বলা হবে। ভোরবেলা ওই গ্রাম থেকে লোকজন ডেকে আনে। এসে দেখে আপনার শ্বাস চলছে, জ্বর নেই। তাজ্জব ব্যাপার মশাই, কি করে হলো কে জানে। জগৎবাবু বললেন, সবটাই মা বিশালাক্ষীর কৃপা হে। গত রাতে পাশের গ্রামে খুব ধুমধাম করে মায়ের পুজো হয়েছে, যাতে এই মড়ক এখান থেকে ওখানে না পৌঁছায়। আর দেখো মায়ের মহিমা, আনন্দবাবু দিব্য আছেন। জয় মা বিশালাক্ষীর জয়। কিন্তু আনন্দর চোখে তখন ভাসছে সেই রমণী যে তালাবন্ধ বাড়ি ঢুকে ওর সেবা করেছে। কে ছিল সে? সত্যি কি দৈবী মাহাত্ম্য, নাকি জ্বরের ঘোর? ও জানে এই জবাব কেউ দিতে পারবে না। সেই অপরিচিতা আড়ালেই থেকে যাবে চিরকাল। কিন্তু সে যেই হোক, এমন ব্যাধি থেকে সকলকে রক্ষা করুক এই কামনা করল মনে মনে। তারপর ঠিক করল আর এখানে নয়, যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা ফিরবে। কিছু কারণ হয়তো জন্মায়ই অন্তরালে থাকার জন্য।